নমস্কার, আপনাদের সকলকে স্বাগত সাফ কথায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। আর মাত্র কয়েকটা দিন ব্যাস, তারপরে কি হবে না, বেলাবসের গান এটা নয়, কিন্তু 6 দিন পরে বঙ্গে নির্বাচনের দামামা আগেই বেজে গিয়েছিল। আর এবার একেবারে ভোট যুদ্ধে নেমে পড়তে হবে, অর্থাৎ ভোট গ্রহণ প্রথম দফার আগামী 23 তারিখ। আর তার জন্য এই মুহূর্তে সকলেই কিন্তু ফিঙ্গার ক্রস করে অপেক্ষা করছেন যে কি হতে চলেছে প্রার্থীদের ভাগ্যে, আর কি বা বঙ্গের জনসাধারণ চাইছেন এবারের নির্বাচনে। তারাই তো ভাগ্য নিয়ন্তা। আর এই যে ভাগ্য গণনা, না ভাগ্য গণনা ঠিক বলা যাবে না, তার কারণ নির্বাচনে ঠিক কি হবে এটা নিয়ে বহু দিনের প্রশ্ন আমাদের। বহুবার এই প্রশ্ন বিভিন্ন বিখ্যাত সেফোলজিস্টকে করতে শুনেছি, আমার সহকর্মীদের, আমি নিজেও করেছি বহুবার, যে এবারের নির্বাচনে ঠিক কি হবে, কি হতে পারে, কি হতে চলেছে। এই বিষয়ে অবশ্যই প্রয়াত রাজনীতিবিদ তথা ভারতের একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের একটা বক্তব্য মনে আছে। সেটা হচ্ছে, তিনি বলতেন যে আমি জ্যোতিষী নই, নির্বাচনের ফলাফল কি হবে সেটা সবচাইতে ভালো বোঝা যায় নির্বাচনের ফল ঘোষণার পরেই। অতএব 4 তারিখের জন্য আমাদের অপেক্ষা করে থাকতেই হবে। সেদিনকেই বোঝা যাবে যে ঠিক কি হয়েছে ভোট বাক্সে, অর্থাৎ ইভিএমে প্রার্থীদের ভাগ্যে ঠিক কি জুটেছে সেই বিষয়টা আমরা জানতে পেরে যাব। 294 আসনে ঠিক কি হতে চলেছে তাও আমরা জানতে পেরে যাব। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, যেমন বৈশাখের উত্তাপ বাড়ছে ঠিক তেমনিভাবে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। রাজনৈতিক উত্তাপ কেন চড়ছে? বিভিন্ন ঘটনার জন্য চড়ছে। বিভিন্ন প্রার্থী প্রচারে গিয়ে হয়তো কোনো বক্তব্য রাখলেন, বা হয়তো তিনি প্রার্থী নন, তিনি হয়তো কোনো রাজনৈতিক দলের নেতা, তিনি হয়তো কোনো বক্তব্য রাখলেন, বা তার কোনো কৃতকর্মের জন্য বেশ খানিকটা উত্তাপ তৈরি হলো, তার কোনো বক্তব্যের জন্য বেশ খানিকটা উত্তাপ তৈরি হলো। কোথাও বা দেখতে পাওয়া গেল যে প্রচারে হয়তো এক দল আরেক দলের সামনাসামনি হয়ে গেলেন, আবার উত্তাপ বাড়লো বেশ খানিকটা। হ্যাঁ, এপ্রিলে এই ছবিটা কিন্তু 2026-এ দেখা যাচ্ছে আর দেখা যাবেও। আগামী 4 তারিখ পর্যন্ত সেই উত্তাপ, সেই উত্তপ্ত পরিস্থিতি, পরিবেশ ভোটের আগে যেমনটা হয় তেমনটাই থাকবে। তার কারণ এই মুহূর্তে বঙ্গে ভোট যুদ্ধ, বঙ্গযুদ্ধ 2026। বঙ্গযুদ্ধ 2026-এর আজকের যে পর্ব, সেই পর্বে অবশ্যই একটা বিষয় উঠে আসবেই। সেটা হচ্ছে, আজ সকাল থেকে আয়কর দপ্তরের যে আধিকারিকরা তাঁরা এসে বেশ কয়েক জায়গায় তল্লাশি চালালেন। গোটা কলকাতা জুড়ে শুধুমাত্র নয়, সেই সঙ্গে সঙ্গে অন্যত্রও তাঁরা এই তল্লাশি অভিযান চালিয়েছেন। তল্লাশি অভিযান চালানো হয়েছে দেবাশিস কুমার, অর্থাৎ রাসবিহারীর যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার বাড়িতে এবং তার দপ্তরেও, তার পার্টি অফিসেও তল্লাশি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। এরকমটা অভিযোগ উঠছে যে ভোট কৌশল ঠিক করা হচ্ছে, সেই বিষয়গুলো হাতিয়ে নেওয়ার জন্য কেন্দ্রীয় যে আয়কর দপ্তরের আধিকারিকরা তাদেরকে পাঠানো হয়েছে। এই অভিযোগ উঠছে যে এতদিন ধরে কি করছিলেন, শুধুমাত্র এই ভোটের সময়টাই একজন প্রার্থীকে এনগেজ করে রাখবার জন্য, তাকে ঘরবন্দি করে রাখবার জন্যই কি এরকম একটা পদক্ষেপ করা হলো। এই অভিযোগ উঠছে। এই অভিযোগও উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে যিনি প্রস্তাবক ছিলেন তার বাড়িতেও কিন্তু, তার এলগিন রোডের বাড়িতেও কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দিয়েছেন, এবং একটি জমি সংক্রান্ত বিষয়ে এই হানা বা তল্লাশি অভিযান চালানো হয়েছে এরকমটাই জানা যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সময়টায় এমন ঘটনা ঘটছে তার 6 দিন বাদেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে যাচ্ছে। আমি একটি গাড়ির ছবি দেখতে পাওয়া যাচ্ছে, এটা খুব সাংঘাতিক একটি ছবি যেটি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই নেট দুনিয়ায়। যে গাড়িটির ছবি দেখতে পাওয়া যাচ্ছে সেই গাড়িতে করে আয়কর দপ্তরের আধিকারিকরা দিল্লি থেকে যারা এসেছেন তারা এই তল্লাশি অভিযানে চালিয়েছেন। কিন্তু সেই গাড়িটির সামনে একটি স্টিকার লাগানো রয়েছে, সেই স্টিকারে দেখা যাচ্ছে অন ইলেকশন ডিউটি, অর্থাৎ ভোটের ডিউটি করতে তারা এসেছেন। সত্যি সত্যি কি তাই? এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে রয়েছে অন ইলেকশন ডিউটি। তাহলে আয়কর আধিকারিকরা কি নির্বাচনী ডিউটি করতেই এসেছেন, নাকি এরপর তারা নির্বাচনী কর্তব্য সাধন করতে যাবেন,
সেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তো এই সমস্ত ভাইরাল ছবি, এই সমস্ত ঘটনা বেশ খানিকটা উত্তাপ ছড়াবে, যে এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। এই উত্তাপ সম্পর্কে কে কি বলছেন সেইটা একটুখানি একদম শুরুতেই জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে আজকে প্যানেলে যারা যোগ দিয়েছেন, অর্থাৎ যারা আমাদের এস্টিমড গেস্ট, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক, দীর্ঘদিন ধরে রাজনৈতিক সাংবাদিকতা যার হাতের মুঠোয় এবং একসময় রাজনীতিতেও ছিলেন, এই মুহূর্তে যথেষ্ট অ্যাক্টিভ একজন মানবাধিকার কর্মী, রন্তিদেব সেনগুপ্ত। স্বাগত জানাই। আমার বাঁ দিকে রয়েছেন আমাদের স্টুডিওতে আজকে যাকে পেয়েছি ভারতের জাতীয় কংগ্রেসের তরফ থেকে, তিনি অভিজিৎ রাহা, পেশায় আইনজীবী এবং সেই সঙ্গে সঙ্গে হিউম্যান রাইটস সেল কংগ্রেসের তার স্টেট চেয়ারম্যান, রাজ্য চেয়ারম্যান, এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটি পরিচয় তার আছে, এবারের বিধানসভা নির্বাচনে 2026-এর তিনি বেহালা পূর্বের প্রার্থী, মনোনীত প্রার্থী। স্বাগত জানাই আপনাকে, অনেকক্ষণ ধরে আপনার পরিচয়টা দিতে হলো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, দীর্ঘদিন ধরে এই রাজনৈতিক ময়দানে, রাজনীতির ময়দানে যার বেশ কিছু স্পেকুলেশন মিলে গিয়েছে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, সেই ধরনের স্পেকুলেশন বা সেই ধরনের গণনা বেশ খানিকটা মিলে গিয়েছে। তিনি সেফোলজিস্ট বটেন, অর্থাৎ এই ভোটের যে অঙ্ক, সেই অঙ্কটা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে দূরসঞ্চারের মাধ্যমে জুড়ছেন। স্বাগত জানাই নীলাদ্রি আপনাকে। আমরা আলোচনাটা শুরু করব এই জায়গা থেকে যে বিভিন্ন ক্ষেত্রে নেতা নেত্রীরা নানান রকম কথাবার্তা বলবেন, এই নির্বাচনের আগে নানান রকম প্ররোচনা দেবেন, নানান রকম প্রতিশ্রুতিও দেবেন, দুটো পয়ের অফলা, সেই দুটোই দেখতে পাওয়া যায় এই নির্বাচনের আগে। কিন্তু এই রকম ঘটনা, অর্থাৎ হঠাৎ দেখতে পাওয়া গেল যে আয়কর দপ্তরের আধিকারিকরা এসে হানা দিচ্ছেন, এরকমটা তো এটাও বোধহয় পরিচিত ছবি। রন্তিদেব সেনগুপ্তর কাছে যাব। প্রথমত হচ্ছে শুধু আয়কর না, কিছুদিন আগে ইডি হানা দিয়েছে, মানে এবং দেখুন এই যে ঘটনাগুলো কেন্দ্র করে ইডি হানা বা আয়কর হানা, এই ঘটনাগুলো তো কালকে ঘটেনি বা 1 মাস আগে ঘটেনি বা 2 মাস আগে ঘটেনি, বা ইডি অনেক মানে হঠাৎ দায়িত্ব নিয়েছে তদন্তের, এমনও নয়, অনেক দিনের পুরনো ঘটনা। এখন এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠবে যে এতদিন এই ইডি বা আয়কর কী করছিল। স্বাভাবিক এই প্রশ্নটা কিন্তু মানে যে রাজনৈতিক মহল থেকেই শুধু উঠবে তা না, সাধারণ মানুষের ভেতর থেকে উঠবে যে এতদিন কি করছিল তারা, এবং ঠিক ভোটের মুখেই তাদের সক্রিয় হতে হলো কেন। ধরুন সিবিআই এর কথা ধরুন, যেমন আপনি সারদা মামলা, সে তো প্রায় ঠান্ডা ঘরের ভেতর সিবিআই পাঠিয়ে দিয়েছে। তো কী করে এইসব মামলাগুলো নিয়ে ইডিআই কী করে, ইডির অনেক মামলা ঠান্ডা ঘরে চলে যায়, কয়লা পাচারের মামলা, অমুক মামলা, তমুক মামলা, হ্যানা মামলা, তারা মামলা। তারপর দেখা যায় হঠাৎ একটা কোনো সময় তারা সক্রিয় হয়ে ওঠে, এবং সময়টা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক্ষেত্রে তুমি তদন্ত করো না, তুমি যদি আজ 5 বছর ধরে এটা তদন্ত করতে, 5 বছর ধরে এর বাড়ি রেড, ওর বাড়ি রেড, সে তার বাড়ি রেড করতে কারোর কিছু বলার ছিল না। ব্যাপারটা হচ্ছে সময়টা খুব ইম্পর্টেন্ট। একটা নির্বাচন চলছে, তখন তুমি কাদের বাড়িতে রেড করলে? যারা বিরোধী দলের ক্যান্ডিডেট, এবং দেবাশিস কুমার খুব গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট কলকাতায়। ইডির রেডে হলো, তারপর আয়কর চলে এলো। আবার আপনি একটা ছবি দেখালেন যে আয়কর এসছে যে গাড়িতে, সেটা অন ইলেকশন ডিউটি। মানে এটাও তো রহস্যজনক, অন ইলেকশন ডিউটি। আয়কর কি ইলেকশন ডিউটিতে নেমেছে নাকি? অন ইলেকশন ডিউটি স্টিকার দেওয়া গাড়িতে আয়কর আসবে কারণ আয়কর দপ্তরের আলাদা গাড়ি থাকে, সেখানে লেখাই থাকে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এসব লেখা থাকে। তো সেসব গাড়ি কোথায় গেল? সাধারণত আমি যেরকমটা দেখেছি তাতে লাল রঙের বোর্ড হয়, তাতে সাদা কালিতে লেখা থাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তো সেইসব গাড়ি কোথায় গেল? এই হঠাৎ অন ইলেকশন ডিউটি গাড়িতে কেন? ফলে এগুলো বুঝতে না যে অসুবিধা হওয়ার খুব কারণ নয়, যে আসলে এগুলো হচ্ছে এইসব এই ইডি হানা, এই ইনকাম ট্যাক্স হানা, এই সিবিআই হানা, দীর্ঘদিন ধরে এগুলো রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিকভাবে, এবং ইলেকশনের সময় রাজনৈতিকভাবে ব্যবহার করাই কিন্তু হয়েছে। যেমন ধরুন দেবাশিস কুমারের বাড়িতে আজকে এই যে সারাক্ষণ দেবাশিস কুমারকে আটকে রাখা হলো, এর আগে ইডি হানার দিল। যে ঠিক ভোটের মুখে একজন প্রার্থীকে যদি এভাবে ডিস্টার্ব করে দেওয়া যায়, এভাবে যদি তাকে প্রচার থেকে দূরে রাখা যায়, হ্যাঁ, সেটার একটা চেষ্টা, এটা বোঝাই যায়। এগুলো বুঝতে খুব বেশি বুদ্ধির দরকার হয় না, এবং সেই সঙ্গে রাজনৈতিক প্রজ্ঞারও দরকার হয় না, এবং সেই সঙ্গে সঙ্গে একটা অশান্তির বাতাবরণ তৈরি করা।
না, একটা ভয়ের পরিবেশের সৃষ্টি করা হচ্ছে। আপনি ভয়। দেখবেন, আজকে আমি দেখেছি কলকাতা শহরে, আমি যে জায়গাটা দেখেছি সাহিত্য পরিষদ স্ট্রিটের ওখানে একটা সাঁজোয়া গাড়ি ঘুরে বেড়াচ্ছে, মাথার উপর একজন ওই আধা জওয়ান, ওই আধা সেনা, সে একটা আগ্নেয়াস্ত্র। অটোমেটিক রাইফেল নিয়ে দাঁড়িয়ে। এই গাড়িগুলো তো কাশ্মীরে দেখা যায়। পশ্চিমবঙ্গের নির্বাচনে আজ অব্দি কখনো সাঁজোয়া গাড়ি নেমেছে? নামেনি তো। 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী। এই সাঁজোয়া গাড়িটা যেখানে যেখানে ঘুরবে, মানুষের ভেতর কিন্তু একটা ভয়ের সৃষ্টি হবে। এই ভয়টা সৃষ্টি করা কেন? মানুষকে তো নির্বাচন কমিশন তো মানুষকে অবাধে নির্বিঘ্নে একটা উৎসবের মতো করে ভোটে অংশগ্রহণ করতে বলে, সেখানে সে সাঁজোয়া গাড়ি নামিয়ে মানুষকে ভয় দেখাবে কেন? আর কোথায় ভয় দেখাচ্ছে? কলকাতা শহরে ভয় দেখাচ্ছে, বিভিন্ন জেলা শহরে ভয় দেখাচ্ছে, যেটা সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষ, তারা 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 এগুলো দেখে তাদের মনে কী ধরনের একটা ভীতির সঞ্চার হবে? তোরা কি ভয়, ওরা কি অবাধ ভোট চায়? ওরা কি চায় যে ভোটটা একটা গণতন্ত্রের উৎসব হোক, নাকি একটা সন্ত্রাসের আবহ সৃষ্টি করতে চায়? অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন, সেটা বোধহয় সকল বলা যেতে পারে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকই চান। কিন্তু তাতে কি কোথাও ভয়ের একটা বাতাবরণ তৈরি হচ্ছে? সেই বিষয়টা একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করবো অভিজিৎ বাবুর কাছ থেকে। অভিজিৎ রাহা, দেখুন, গণতন্ত্রের সবথেকে বড় উৎসব হলো নির্বাচন। তো টার্মস অফ ডেমোক্রেসি, একদম টার্মস অফ ডেমোক্রেসি। তো আমরা এই নির্বাচনের বেশ কিছু বিষয় লক্ষ্য করতে পারছি, যেটা আমাদের বিশ্লেষক বললেন। আমি এটা একদম সহমত যে বর্তমান কেন্দ্রীয় সরকার বিজেপি, সিবিআই, ইডি, এদেরকে আমরা অদ্ভুতভাবে, যেটা আগে কখনো দেখা যায়নি, একটা আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে একটা রাজনৈতিকগতভাবে রাজনীতিকীকরণের জন্য এটা ব্যবহার করা হচ্ছে। যদিও এটা একটা ইনভেস্টিগেশনের একটা প্রক্রিয়া, কিন্তু এটাও বলা যায় যে হঠাৎ তারা থেমে যাচ্ছে, হঠাৎ শুরু হচ্ছে, একটা কোনো ব্যালেন্স নেই। তো এই যে আজকে যে সারাদিন আমরা আইটি, এটা খুবই অদ্ভুত লাগলো আমার দেখে টিভি অন স্ক্রিন, যে ইলেকশন ডিউটিতে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা আসবেন কেন? তাদের তো নিজস্ব গাড়ির ব্যবস্থা আছে। এটা খুব বাস্তব কথা। কিন্তু আবার এটাও তো বলি পাশাপাশি যে আজকে তৃণমূল কংগ্রেস বাংলা শাসন ব্যবস্থায় একটা সমস্ত নেতা মন্ত্রী সবাই একটা করাপ্টেড, একটা কোনো না কোনো করাপশনের সাথে যুক্ত। সেখানে এক একটা মন্ত্রীর বাড়ির থেকে ইডি বা সিবিআই রেড করে প্রচুর টাকা পেয়েছে, এটাও বাস্তব। কিন্তু ওই যে আবার কথায় বলি, সময়টা খুব গুরুত্বপূর্ণ। এখন ইলেকশনের মুহূর্ত, একটা প্রার্থীকে হেনস্থা করা যায়, কারণ উনি তো অ্যাকচুয়ালি যদি আইনের দিক থেকে দেখি, ওনার নামে তো এখনও কোনো হয়নি। ডিউরিং ইনভেস্টিগেশন প্রসেস, আর কি বলবো। এটি জমি সংক্রান্ত বিষয় এবং সেই সংক্রান্ত মামলা, আর তার জন্যই একাধিক জায়গায় তল্লাশি চালালো আয়কর দপ্তরের আধিকারিকরা। তার মধ্যে একজন রাসবিহারীর প্রার্থী, তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। একটু আগে রন্তিদেব সেনগুপ্ত যেমনটা বলছিলেন, তাকে একদিন পুরো আটকে রাখা, ঘরবন্দি করে রাখা। এবং এই ঘরবন্দি করে রাখা শুধুমাত্র যে 7-8 ঘন্টার জেরা বা তল্লাশি ইত্যাদি নয়, সেই সঙ্গে সঙ্গে একটা অশান্তি, একটা ভয়ের একটা বাতাবরণ তৈরি হয়ে যায়। এবং সেটা শুধুমাত্র তার পরিবারে যে তৈরি হচ্ছে তেমনটাই নয়, তার সমর্থকদের মধ্যেও হয়। তো সেরকমটা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, সেটা হচ্ছে এতদিন তাহলে এই এজেন্সিগুলি করছিলটা কি? তারা কি হাইবারনেশনে ছিল, অর্থাৎ শীত ঘুমে ছিল? সেই প্রশ্নটা কিন্তু তারা শুধুমাত্র এই নির্বাচনের আগেই কেন হঠাৎ তারা অ্যাক্টিভ হয়ে উঠলেন? আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। শান্তম, প্রথম প্রশ্ন আমার হচ্ছে আপনার কাছে, ভারতের সংবিধানে কি এমন কোনো ধারা আছে যেটা বলে নির্বাচন থাকলে ইডি, সিবিআই বা আয়কর দপ্তর কোনো রেড চালাতে পারবে না? দ্বিতীয় প্রশ্ন, যে আজকে কোনো প্রার্থী হলে তার বিরুদ্ধে আয়করের রেড চালানো যাবে না, তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট প্রমাণ থাকে, এরকম কোনো ধারা আছে? 3 নম্বর প্রশ্ন, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যখন রেড করে 50 কোটির বেশি টাকা পাওয়া গেছিল, পার্থ চট্টোপাধ্যায় তখন মন্ত্রী, অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী রাজ্য সরকারের, তখন কি কোনো নির্বাচন ছিল? তো এই প্রশ্নগুলো কিন্তু সামনে চলে আসছে। আসলে যে ব্যাপারটা সামনে আসছে, যে আমি একটা আয়কর দপ্তরের রেড হোক, ইডি বা সিবিআই রেড হোক, তাকে আমি
ভয় পাবো যদি আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত থাকি। আমি যদি স্বচ্ছ হই, আমার যদি লোকাবার কিছু না থাকে, আসুক না ইডি সিবিআই, আসুক না আইটি, তাদের তো স্বাগত জানানোর কথা। এখানে মানুষ যে প্রশ্নটা করছে, এই প্রশ্নগুলো যেগুলো আপনি করলেন, এটা তৃণমূলের প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন। মানুষ যে প্রশ্নটা করছে যে তৃণমূল কংগ্রেস যদি আয়কর দপ্তর অযাচিত ভাবে এসে থাকে, সমস্ত তথ্য শেয়ার করুক, তাতে অসুবিধাটা কোথায়? যদি কোনো সিএর দপ্তরে আয়কর রেড হয়, তিনি সেই সিএ তো শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রপোজার নন, তিনি অন্য ক্লায়েন্টও হ্যান্ডেল করেন, সেটা ভয় পাওয়ার কি আছে? দ্বিতীয়ত, আমি তো সাধারণভাবে জানি ভারতীয় সৈন্যবাহিনীদের জওয়ানদের দেখলে সাধারণ মানুষের আস্থা জানি, যারা বিশেষ করে কাশ্মীরে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে লড়ছেন। তাহলে তাদের দেখে সাধারণ মানুষ কেন ভয় পাবে, এটা আমার বোধগম্য হচ্ছে না। এটা ভয় পাবে দুষ্কৃতীরা, যারা ভোটে লুট করে। ভোট লুট কিভাবে হয় পশ্চিমবঙ্গে, কি ধরনের হিংসা হয়, সেটা অতীতে দেখি সব দলই করে। তাই দুষ্কৃতীরা ভোটে ভয় পাবে জওয়ানদের দেখলে, কিন্তু ভারতীয় সৈন্যবাহিনীর জওয়ানদের দেখে সাধারণ ভোটাররা ভয় পাবে না আশ্বস্ত হবে, এই প্রশ্নটাও বোধহয় থেকে যায়। আসলে আমার কোথাও মনে হচ্ছে কংগ্রেসের যেরকম সিম্বল হাত, কোথাও কি তৃণমূল কংগ্রেস এবার অজুহাতকে অবলম্বন করছে? এই কথাগুলো তো বলার কথা, যদি 4 তারিখে ফল ভালো না হয় বা ক্ষমতা থেকে তৃণমূল চলে যায়, তাহলে কি তৃণমূল বিদায়ের প্রস্তুতি নিচ্ছে এবং আগামী এই কথাগুলো বলে রাখছে? তৃণমূলের এই ডিফেন্সিভ হয়ে যাওয়াটা এই প্রশ্নগুলোই তুলে দিচ্ছে। তবে কি তৃণমূল হারতে চলেছে বুঝতে পেরেই এই ধরনের অজুহাতগুলো বলছে, যে কথাগুলো তারা 4 তারিখে বলার কথা? এ প্রশ্ন কিন্তু এই তৃণমূলের রিয়াকশনটাই বুঝিয়ে দিচ্ছে তৃণমূল এবার নির্বাচনে যথেষ্ট চাপে আছে। বেশ, কিন্তু এই এজেন্সি নিয়ে যথেষ্টই উষ্মা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার 2টি জনসভা ছিল এবং একটি পদযাত্রা ছিল। তিনি কোচবিহারের যে জনসভা, সেই জনসভা থেকে যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন। এবং একটু আগে রন্তিদেব সেনগুপ্ত যেমনটা বলছিলেন, এই সময়টা এটা খুব গুরুত্বপূর্ণ। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বলছেন অবশ্য যে এমন কি কোথাও লেখা আছে যে এই সময়ে কোনো রকম তল্লাশি বা অভিযান করা যাবে না, না কোথাও লেখা নেই, খুব সত্যি কথা। কিন্তু তবুও ওই যে বলা হয় না যে আমাদের দেশের রাজনীতির মধ্যে কোনো সিস্টেম নেই, কিন্তু সিস্টেমের মধ্যে রাজনীতি একেবারে আগাপাশতলা জুড়ে বসে রয়েছে, সেই জায়গাটা থেকে প্রশ্নটা আসে আর কি। এটা রাজনৈতিক প্রশ্ন কিংবা একজন সামান্য সাংবাদিকতার ছাত্রের প্রশ্ন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আজকে তৃণমূল সুপ্রিমো, শুনবো একবার। আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, কিন্তু কাপুরুষ, ওদের বিসর্জন দিন। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি ভারতীয় জনতা পার্টির দিকেই নিশানা করেছেন। রন্তিদেবদের কাছে যাব, সেটা হচ্ছে যে এই যে মিরাজ শাহর বাড়িতে, তার পুরনো বাড়ি, এটা বহু পুরনো একটি বাড়ি, এবং সেই বাড়িটিতে সেখানে গিয়ে তল্লাশি চালানো হয়েছে। সেখানে তার আত্মীয় স্বজন, বাড়ির সদস্যরা তারা সব থাকেন আর কি। তিনি ছিলেন প্রস্তাবক, একজন ইন্ট্রোডিউসারদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেবাশিস কুমারের বাড়িতে। এই যে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন যে এরকম কি কোনো কোথাও লেখা আছে যে এই সময়ে কোনো তল্লাশি অভিযান বা এই ধরনের অভিযান করা যাবে না? না, এটা ঠিকই লেখা নেই কোথাও সংবিধানে যে এই সময় তল্লাশি অভিযান করা যাবে। তো আমি যেটা বারবার বলছি, সময়টা কিন্তু ফ্যাক্টর। যে তার আগে তো এই প্রশ্নটাই এজেন্সিগুলোকে উত্তর দিতে হবে, এতদিন তারা কি করছিলেন। এবং পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির তল্লাশির কথা বলেছেন, ওটা নিয়ে তো প্রশ্ন ওঠেনি, ওটা নিয়ে প্রশ্ন ওঠেনি, বাদ দিলাম। এতদিন কি করছিলেন এই প্রশ্নটা একটা পরিষ্কার উত্তর চাইতো। দ্বিতীয়ত, সংবিধানে এটা লেখা আছে যে ভারতের যারা বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি, তারা ভারতবর্ষকে একটি সেকুলার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে মানে। এখন কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বা কোনো নির্বাচনের প্রার্থী যদি প্রকাশ্যে বলেন যে জিতে এলে আর সেকুলারিজমটা থাকবে না, এটা শুধুমাত্র হিন্দু রাষ্ট্র হবে, সংবিধান অনুযায়ী তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, নির্বাচন কমিশনের তো নেওয়া উচিত। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে? কোথাও কি লেখা আছে সংবিধানে যে বিজেপির নেতারা এসব কথা বললে ব্যবস্থা নেওয়া যাবে না? কোথাও লেখা আছে? আর সাজোয়া গাড়ি দেখলে নীলাদ্রিবাবু ভয় নাই হতে পারে, কারণ সাজোয়া গাড়িটা নিয়ন্ত্রণ করেন অমিত শাহ, ভয় নাই হতে পারে। কিন্তু আমাদের মতো যারা সাধারণ মানুষ বা আরও প্রান্তিক শ্রেণীর মানুষ, যারা ভোট দিতে ওদিন লাইনে দাঁড়াবেন সকালে,
তারা যদি দেখেন যে সকালে বাড়ির সামনে এরকম রাইফেল হচ্ছে একটি সাঁজোয়া গাড়ি ঘুরছে, তাদের মনে আতঙ্ক ছড়াবে। এটা নীলাদ্রিবাবু যতই গলাবাজি অস্বীকার করুন না কেন, আমি আজ নিজে প্রত্যক্ষভাবে দেখেছি যে ওই একটি সাঁজোয়া গাড়ি কিভাবে মানুষ কিভাবে মানে ভয়ের দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছে। এবং নীলাদ্রিবাবু একটু মানুষের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন। এর মধ্যে সিপিএম, তৃণমূল, কংগ্রেস এসব বোঝার কোনো দরকার নেই। মানুষের মনোভাবটার, মানুষের হৃদয়ের শব্দটা তো বুঝতে হয়। একটা ভোটের এই প্রথম সাঁজোয়া গাড়ি নামিয়ে পশ্চিমবঙ্গে ভোট করতে দেখা যাচ্ছে। এটা তো পশ্চিমবঙ্গের ভোটারদেরও অপমান করা। কলকাতা শহরটা তো কাশ্মীরের জঙ্গিদের আখড়া হয়ে যায়নি, এটা তো কলকাতার ভোটারদের, পশ্চিমবঙ্গের ভোটারদের অপমান করা যে সাঁজোয়া গাড়ি নামানো হচ্ছে ভোটের সময়। দেখি যুদ্ধ হচ্ছে, এরপর যদি যুদ্ধ বিমান নামান তাহলেও আশ্চর্য হবে না, তখন নীলাদ্রিবাবু ভয় পাবেন না জানি, কারণ যুদ্ধ বিমানটা কেন্দ্রে ওই যে সরকার, সেই সরকারটি নরেন্দ্র মোদীরা চালান। আমি ভয় পাবো, কারণ আমি তো ওই সরকারের নেতাও নই, মন্ত্রী নই, আমি একজন সাধারণ মানুষ। আমার মাথার উপর দিয়ে যদি এখন যুদ্ধ বিমান ওড়ে ভোটের আগের দিন, আমি ভয় পাবো। আমার সামনে যদি সাঁজোয়া গাড়ি এসে দাঁড়ায়, আমি ভয় পাবো। আর কে পাবে না? তখন ভোটার এরকমটা ভাবতে পারেন যে থাক বাবা, বেরোবো না, আর কি গোলমাল বাঁধবে টাধবে, দরকার নেই, বাড়িতে বসে একটু মাংস ভাত খাই, ভোটের দিন ছুটি বেরোবে না। আমি অভিজিৎ বাবুর কাছে যাব। দীর্ঘদিন ধরে আপনারা কেন্দ্রে সরকার চালিয়েছেন এবং কেন্দ্রের সরকার চালানোর অভিজ্ঞতা আপনাদের আছে। সেই সময় বিভিন্ন রাজ্যেও আপনাদের ডাবল ইঞ্জিন সরকার ছিল, এখন যেটাকে ডাবল ইঞ্জিন সরকার বলা হয়, সেই সময় আপনাদের ডাবল ইঞ্জিন সরকার ছিল। কিন্তু এই রকমভাবে এই আবহ তৈরি করবার কোনো প্রয়োজন কি পড়েছিল? না আপনারা তৈরি করবেন না, সরকার তো তৈরি করেন, এটা তো নির্বাচন কমিশন তৈরি করেছে, বা নির্বাচন কমিশনের অনুমতিক্রমে, আজ্ঞাক্রমে, নির্দেশক্রমে এই ব্যবস্থা রাখা হয়েছে। এই যে বাতাবরণটা, এই বাতাবরণটা কি কলকাতার একটি কেন্দ্রের প্রার্থী হিসেবে আপনার মনে হয় খুব দরকারি ছিল? দেখুন, আমি প্রথমে বলবো যে নির্বাচন কমিশন একটা স্বয়ংসম্পূর্ণ দপ্তর। কংগ্রেস কেন্দ্রে সরকার চালানো কালীন কোনোদিনও এরকম বাতাবরণের কোনো প্রয়োজন পড়েছে বলে আমি দেখিনি বা আমার মনে পড়ে না। তবে এটা বলি যে সাঁজোয়া গাড়ি থাকবে কি থাকবে না এটা নির্বাচন দপ্তরের বিষয়, কিন্তু যখন আমরা দেখি যে নির্বাচন দপ্তর কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে যদি তার প্রতিনিধিত্ব করেন, সেটা আমি বলবো গণতন্ত্র হরণের সমান, এবং কংগ্রেস তার তীব্র বিরোধিতা করে। আর বলবো যে আগে নির্বাচন দপ্তর আগে এটা পরিষ্কার করুক, এসআইআরে যাদের নামগুলো এখনও সাসপেনশনে আছে তারা কি করবে, সেটাকে আগে, সেই তালিকাটাকে আগে সঠিক করুক। আগে ভোটারদের গণতান্ত্রিক অধিকারটা সেটাকে আগে ক্লিয়ার করুক, তারা আদৌ ভোট দিতে পারবেন কি না, সাঁজোয়া গাড়ি থাকবে কি থাকবে না। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তাতে যদি ভোট চুরি রোখে, তার জন্য যদি যা কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা দরকার সেটা নির্বাচন দপ্তর করবে, যা করবার করা হোক, কিন্তু ভোটটা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, রাইট, এবং সবাই যাতে ভোট দিতে পারে। কিন্তু সেটা এই মুহূর্তে বলা যাবে না। সবাই যখন কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন টিএন সেশন, কুরেশি এদের মতো নির্বাচন কমিশনারদের আমরা দেখেছি, তারা কিন্তু সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করত, তারা কিন্তু কংগ্রেসের হয়ে কাজ করেছেন, এই অভিযোগ কেউ দেবে না। আমি খুব সংক্ষেপে একটু নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। নীলাদ্রি, প্রথম কথা হচ্ছে, আমি সাধারণ মানুষের সাথে, বহু মানুষের সাথে এই সাঁজোয়া গাড়ি নিয়ে কথা বলেছি। আমি দু ধরনের মানুষের সাথে কথা বলেছি। একদল হচ্ছে দুষ্কৃতী, যারা ভোট লুটে সাহায্য করে, তারা খুব ভয় পাচ্ছেন। আর যারা সাধারণ মানুষ, অনেকে ভয়ে ভোট দিতে যেতেই পারেন না, বিশেষ করে মাল্টি স্টোরিড বিল্ডিং এ থাকেন যারা, তারা কিন্তু আশ্বস্ত ফিল করছেন। আমার ফিডব্যাক ভুল হতে পারে, ভোটের দিন বোঝা যাবে। কিন্তু পশ্চিমবঙ্গে ভোটে 3 ভাবে ভোট লুট হয়। প্রথমত হচ্ছে ভুয়ো ভোটারের নাম মৃত ভোটার হোক, স্থানান্তরিত ভোটার হোক, বা একেবারে ভুয়ো ভোটার নাম ওঠানো আছে, তারা গিয়ে ভোট দেন বিশেষ দলকে। দ্বিতীয় হচ্ছে ভোটের দিন কিছু সময়ের জন্য বুথ খালি করে দেওয়া হয়, তখন ছাপ্পা ভোট পড়ে। এখন শুধু পড়ে না, সিপিএম আমলেও পড়তো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সময় বলেছেন সেই কারণেই সিপিএম এতদিন ধরে রাজত্ব চালাতে পেরেছিল। আর তৃতীয় হচ্ছে যখন কাউন্টিং হয় তখন কিন্তু এদিকের ভোট ওদিক করে দেওয়া হয়, অনেক কিছু উল্টে যাওয়া হয় কাউন্টিং এর সময়। তো ভারতের সৈন্যবাহিনী যদি এই সময় ভোট নিয়ন্ত্রণে আসে,
তাহলে তো ভারতবর্ষের যারা নাগরিক, যারা বহিরাগত নন, যারা বাংলাদেশের নাগরিক নন, তারা আশ্বস্ত বোধ করার কথা। এটা নিয়ে আতঙ্কিত তারাই হবেন যারা ভোট লুট করে জেতেন। তৃণমূল কংগ্রেস যদি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানায়, সেটা মানুষের কাছে বোঝা একটা মেসেজ পাঠাবে যে হয়তো তৃণমূলের অতীতের কিছু জয় ভোট লুটের ফলে এসছে। এবার যেহেতু 90,83,000 মানুষের নাম কাটা গেছে, তাদের নির্বাচন কমিশন বলছে এরা অযোগ্য ভোটার, আর তৃণমূল কংগ্রেস বলছে তাদের ভোটার, কিন্তু দুটো ক্ষেত্রেই তৃণমূলের ভোটটা কমছে। অর্থাৎ তৃণমূল ভোট পেয়েছিল 2,77,00,000 2024-এ। এবার যদি 90 লক্ষ না হলেও 50 লক্ষ কমে, তৃণমূল একটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আর 90 লক্ষ কমলে তো কি হবে আমি ছেড়েই দিচ্ছি। তার উপর গোদের ওপর বিস্ফোরা হচ্ছে এইসব সাজোয়া গাড়ি। এই সাজোয়া গাড়ি দেখে আমি সত্যি বলছি, পাড়ায় পাড়ায় যারা মাস্তান আছেন, বিভিন্ন পলিটিক্যাল রাজনৈতিক দলের সাথে যুক্ত, তারা কিন্তু সোনাপাপ্পুরা খুব আতঙ্কিত হয়ে পড়েছে। আমি তাদের সাধারণ মানুষই বলেই ধরতে পারি, মাস্তানরাও তো সাধারণ মানুষ, তারা আতঙ্কিত। ইউনিফর্ম দিয়ে এটা বোধহয় বলা যায় না। গত কয়েকদিনের মধ্যে যার নাম বললেন তাকে, মানে তার যে এলাকাটি কসবা এলাকা, সেখানে অবশ্য আমি এখনো পর্যন্ত সাঁজোয়া গাড়ি দেখিনি, তবে আধা সামরিক বাহিনী তারা কিন্তু এসে গিয়েছেন বিভিন্ন জায়গায়। খুব কষ্টই লাগছে, কারণ তারা এই ঝাঁঝা রোদের মধ্যে একটা সামান্য ছাউনির নিচে বসে আছেন এবং তাদের জন্য মিনিমাম যেটুকু ব্যবস্থা করার সেটুকুই করা হয়েছে। তাদের জন্য কোথাও কোনো শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাবিনের ব্যবস্থা করা হয়নি, তাদেরকে ওই রোদের মধ্যে কষ্ট করেই থাকতে হচ্ছে। কিন্তু তারা কতটা এই বিষয়টাকে, অর্থাৎ এই যে ভোটটাকে সুষ্ঠুভাবে করানোর ক্ষেত্রে কাজ করতে পারবেন, কারা ভোট দিতে সত্যি সত্যি পারবেন না, তাদের মধ্যে বৈধ ভোটাররাও রয়েছেন, কেমনভাবে সে বিষয়টাই আসছি। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির ওপারে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বঙ্গযুদ্ধ 2026-এর বিরতির পর। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আমাদের দুই অতিথি রয়েছেন। একজন রয়েছেন দূরসঞ্চারের মাধ্যমে আমাদের সঙ্গে জুড়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, আরও একবার স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে বর্ষিয়ান সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, আরও একবার স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন বেহালা পূর্বের কংগ্রেস প্রার্থী, আমার মনে হয় এটাই সবচাইতে বড় পরিচয় তার এই মুহূর্তে, অভিজিৎ রাহা, স্বাগত। এবং এই আলোচনায় আমি একটুখানি শুরুতে একটা খবর একটুখানি দিয়ে দিতে চাইছি, সেটা হচ্ছে নির্বাচনকে তো বলা হয় যে ডান্স অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের উৎসব। আর ঠিক সেই সঙ্গে সঙ্গে এই নির্বাচনকে বলা হয় সম্ভাবনার শিল্প, অর্থাৎ কি হতে পারে না হতে পারে সেটা না অনেক সময় আগের থেকে বোঝা যায় না। যেমন ধরুন এই মুহূর্তে যদি আমরা একটুখানি ত্রিপুরার দিকে তাকাই, ত্রিপুরায় এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, কিন্তু সেই ভারতীয় জনতা পার্টির সরকারে তাদের শরিক দল, আজ প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মার দল তিপ্রামথা, তাদের শরিক দল এডিসি অর্থাৎ স্বশাসিত যে জেলা কাউন্সিলের ভোট, সেই ভোটে 28টি আসনের ভোটে 24টি আসন তিপ্রামথা জিতে ফেলেছে। এবং সেখানে বিজেপির বলা যেতে পারে মানে একেবারে ধস নেমে গিয়েছে তাদের ভোটে, এবং ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধস বিজয় পেয়েছে তিপ্রামথা। সুতরাং এই সম্ভাবনার অঙ্ক বা সম্ভাবনার শিল্প ঠিক কোন জায়গায় নিয়ে যাবে নির্বাচনকে, সেটা আগের থেকে বলা খুব মুশকিল। তবু আমরা একটু বোঝবার চেষ্টা করব অবশ্যই যে বিভিন্ন ঘটনা, সেই ঘটনার ঘনঘটা কতটা প্রভাব বিস্তার করে। একটু 5 বছর আগের দিকে যদি তাকাই, তাহলে 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল তার ঠিক আগে কোভিড কাল আমরা পেরিয়েছি, অর্থাৎ করোনা। সেই সময় একটা বড় ইস্যু ছিল এই বিষয়টি, মানুষের চাকরি যাওয়া, বহু মানুষের প্রাণ চলে যাওয়া। এবারে এই 2026-এ এসে কিন্তু 5 বছরে অনেকটা ছবিটা বদলে গিয়েছে। এবারে মূল ইস্যু কি এসআইআর। এই মুহূর্তে এসআইআরে যে 27 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে শেষ পর্যন্ত, 27 লক্ষের বেশি, সেই মানুষগুলি যদি 21 তারিখে অর্থাৎ 23 তারিখে প্রথম দফার ভোটের আগে 21 তারিখের মধ্যেও তাদের নাম ট্রাইব্যুনাল পাস করিয়ে দেয়, তাহলে তারা ভোট দিতে পারবেন। আবার 29 তারিখের ভোটের ক্ষেত্রেও সেরকমটাই হচ্ছে যে 27 তারিখের মধ্যে যদি ট্রাইব্যুনাল পাস করিয়ে দেয় তাহলে তারা ভোট দিতে পারবেন। এটা এই 142 ধারা প্রয়োগ, সংবিধানের 142 ধারা প্রয়োগ অবশ্যই একটা বড়সড় ঘটনা।
কিন্তু এই এসআইআর কি সবচেয়ে বড় ইস্যু এবারের নির্বাচনে? আমি সেইটা একটুখানি সংক্ষেপে জানবার চেষ্টা করবো রন্তিদেব সেনগুপ্তর কাছে। রন্তিদা, আমি যাচ্ছি এই প্রশ্নের উত্তর, তার আগে নীলাদ্রবাবু ওই বিরতির ঠিক আগে একটা কথা বললেন, আমি ছোট্ট করে বললি নিশ্চয়ই। যে কেন্দ্রীয় বাহিনী আনবেন, নিশ্চয়ই প্রতি ভোটে কেন্দ্রীয় বাহিনী আসে, আনুন, শান্তিপূর্ণ ভোট হবে, সেটা সবাই চায়। তো সাজোয়া গাড়িটা কিন্তু এই প্রথম, হ্যাঁ, এবং সাজোয়া গাড়ি আনার যুক্তিটা কি? মানে সাজোয়া গাড়ি কি খুব প্রয়োজন ছিল পশ্চিমবঙ্গের ভোটে? আমি 24-এ দেখিনি, 21-এও দেখিনি। না, কখনোই 52 আগেও থেকে এই দেখিনি। পর্যন্ত কখনো সাজোয়া গাড়ি এনে ভোট করতে হয়নি, বা কোথাও করতে হয় না। কাশ্মীরে করতে হয়েছিল, মানে জঙ্গি প্রবণতা। মানে এই যে সাজোয়া গাড়ি নামানো হলো, কেন? এটা কারণটা কি? মানে পশ্চিমবঙ্গকে ওই আখ্যানটাকে প্রতিষ্ঠা করা, যে পশ্চিমবঙ্গ আসলে কাশ্মীর হয়ে গেছে, যে আখ্যানটা দীর্ঘদিন ধরে চালানো হচ্ছিল। কলকাতা শহরে ভবানীপুরের রাস্তায় সাজোয়া গাড়ি কেন? আমি আজকে নিজে সাহিত্য পরিষদ স্ট্রিটে দেখেছি, ওখানে সাজোয়া গাড়ি কেন? ওখানে তো বাঙালি মধ্যবিত্ত থাকে। এখন নীলাদ্রিবাবু যাদের দেখেছেন তারা বহুতলে থাকেন, তারা ভয় পেতে না পারে, কিন্তু যে গরিব মানুষগুলো যারা বস্তিতে থাকেন তারা প্রত্যেকে সমাজ বিরোধী, তারা তো ভয় পাচ্ছেন, তারা প্রত্যেকে সমাজ বিরোধী। নীলাদ্রিবাবু হাই রাইজের বাসিন্দাদের সঙ্গে কথা বলতে পারেন, আর আমিও তো সাংবাদিক হিসেবে আমিও তো কিছু মানুষের সঙ্গে কথা বলতে বলি। সেই মানুষগুলো সাধারণ মানুষ, তারা বস্তিতে থাকেন, তাদের ছোটোখাটো দোকান চালান, বাজারে সবজি বিক্রি করেন, একেবারে মধ্যবিত্ত মানুষ, তারা তো ভয় পাচ্ছেন, তারা সবাই সমাজ বিরোধী, তারা সবাই সন্ত্রাসবাদী। যাক, সে প্রশ্ন বাদ দিন। আপনি যেটা বলছিলেন যে এসআইআরই এবার ইস্যু, যদি এটা কিন্তু বিজেপির একটা মারাত্মক ভুল, এটা একটা ভুল রাজনীতি করে ফেলেছে। দেখুন, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর ছিল এসআইআরের আগে পশ্চিমবঙ্গে, ভালো মতোই ছিল, এবং যদি এসআইআর না আসতো তাহলে এই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরই এবার ভোট হতো। এই যে এসআইআরটাকে নিয়ে এলো, এবং এটা তো বোঝাই যায় এখন নির্বাচন কমিশনের হাব ভাব, কথাবার্তা, হালচাল দেখে বোঝাই যায় যে তারা বিজেপির নির্দেশে চলে। এটা নিয়ে আর দয়া করে নীলাদ্রিবাবু যদি তর্ক না করেন তাহলে আমার মনে হয় ভালো হয়, কারণ এটা সবাই জানে, এটা নিয়ে আর তর্ক করে কোনো এটাকে ধামাচাপা দেওয়ার কোনো কারণ নেই। তো এই যে এসআইআরটাকে নিয়ে এলেন এরা, এবং এতগুলো মানুষ বাদ পড়লেন, এই যে বাদ পড়া মানুষ সবাই অনুপ্রবেশকারী। এই যে এখনো অ্যাডজুডিকেটেড এই যে 27 লক্ষের ভেতরে বিরাট সংখ্যক মানুষ, এর ভেতর কতজন ভোট দিতে পারবেন কিন্তু কেউ জানে না, কারণ এখনো ওই ট্রাইব্যুনাল ভালোভাবে কাজ শুরু করেনি। এই 23 তারিখের ভোটের আগে বা 29 তারিখের ভোটের আগে কতজন তাদের ভোটাধিকার ফেরত পাবেন কেউ জানে না। বড় সংখ্যক মানুষ কিন্তু ভোটাধিকারের বাইরে থাকছে, এবং পুরো ব্যাপারটা এখনো পর্যন্ত ঘোলা হয়ে রয়েছে, পরিষ্কার হয় তা নয়। আমি আপনাকে বলছি, সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, একটি দিল্লির একটি প্রকাশনা সংস্থা একটি বড় কাজ করছে, বই করছে, তারা বেঙ্গল ইলেকশন, সেই কাজে তারা বেশ কিছু সার্ভে করেছে। সেই সার্ভের সঙ্গে আমি কিছুভাবে জড়িত ছিলাম, সেই সার্ভে রিপোর্টটা আমি দেখেছি। তারা বিভিন্ন জেলায়, এমনকি কলকাতা শহরেও যে মানুষরা বাদ গিয়েছেন এই এসআইআরে, তাদের সঙ্গে কথা বলেছেন, যারা বাদ যাননি তাদের সঙ্গেও কথা বলেছেন। এই দু ধরনের মানুষ মনে করছে এটা অত্যন্ত অন্যায় হয়েছে, এবং এই অন্যায়টা বিজেপিই করেছে, নির্বাচন কমিশনের মধ্যে বিজেপিই করেছে। এই ভোটারদের, এরা হয়তো অনেকে বিজেপিকে ভোট দিতেন, এদের ভিতরে অনেকে হয়তো দিয়েও ছিলেন বিজেপিকে ভোট আগের ভোটে, এই ভোটারদের একটা বড় অংশের ভোট কিন্তু বিজেপি এবার পাবে না, এটুকু আমি আপনাকে মানে খুব নিশ্চিতভাবে বলতে পারি। আজ এখানে বসে নিশ্চিতভাবে বলতে পারি যে এই ভোটারদের একটা বড় অংশের ভোট বিজেপি পাবেন না। যে বিজেপি যতই এসআইআর নিয়ে নাচানাচি করুন, যতই বলুন যে আমরা এবার কত যেন বলছেন 170 বলে গেছেন অমিত শাহ, 200 ছিল গতবার, এবার 30টা নেমে গেছে। যাই হোক, কিন্তু বিজেপি খুব ভালো অবস্থায় কিন্তু এসআইআর পরে নেই। কিন্তু যদি এসআইআর না করতেন ওরা এইভাবে তাড়াহুড়ো না করে, যদি অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর হতো, তাহলে বিজেপি একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গা ছিল। 2021 সালে একটা হাওয়া এসেছিল, তাতে কিন্তু অনেকেই বলছিল বিজেপি এবার ক্ষমতায় এসে যাবে। আপনি খুব নিরপেক্ষভাবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, বিজেপি ক্ষমতায় এসে যাবে এটা কেউ জোর দিয়ে বলছে না। এমনকি বিজেপির ঘনিষ্ঠ যে সংবাদ মাধ্যমগুলি, তারা যেসব সমীক্ষা প্রকাশ করছে, তাতেও বিজেপিকে কিন্তু ক্ষমতায় ফিরে আসছে এটা দেখাচ্ছে না। তার একটা বড় কারণ হচ্ছে এসআইআর কিন্তু শুধু ওই সব মুসলমানি অনুপ্রবেশকারী এরকম একটা মানে যুক্তি খাড়া করে করার চেষ্টা করা হয়েছিল, তো দেখা গেল যে তাতে হিন্দুরা বেশি এফেক্টেড হয়েছে। ওই 1 কোটি রোহিঙ্গা ইত্যাদি তত্ত্বগুলো উল্টে বিজেপির রাজনৈতিকভাবে ক্ষতি হয়েছে, এটা হারাকিরি হয়েছে বিজেপি। আমি অভিজিৎ বাবুর কাছেও যাবো এবার। অভিজিৎ বাবু, দেখুন, জাতীয় কংগ্রেস
এসআইআরের বিরোধিতা করেনি, কিন্তু যেটা বিরোধিতা আমরা করেছি সেটা হলো যে প্রক্রিয়ায় বাংলায় এবার এসআইআর হয়েছে সেই প্রক্রিয়াটাকে আমরা বিরোধিতা করেছি। এসআইআর কিন্তু আগেও হয়েছে, এসআইআর আগেও হয়েছে, কিন্তু এই যে একটা টাইম স্প্যান, একটা শর্ট পিরিয়ডের মধ্যে একটা তাড়াহুড়ো হুটোপাটি কেন, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মানে এটা হয়েছে বলে মনে করি। একটা 1 মাস সময় প্রথমে আমরা পেলাম, আমরা এটা আমরা দেখেছি। প্রথমবার দেখিনি, এটা আমরা বিহারেও দেখেছি। হ্যাঁ, আগে হয়েছে। বিহারের এবারে নির্বাচনে ঠিক আছে। আমাদের বেঙ্গলে যেটা হয়েছিল একটা নির্দিষ্ট সময় ছিল, তারপরে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার উনি আবেদন করেছেন, বারবার আবেদন করেছেন, তারপরে আবার 15 দিন বাড়ানো হলো। এইভাবে বিভিন্ন রাজনৈতিক দল আবেদনের ভিত্তিতে হলো, কিন্তু একটা খুব নিরপেক্ষভাবে বলতে গেলে সাধারণ মানুষের কাছে এই আমরা আদৌ মানে ওয়েস্ট বেঙ্গলে থাকতে পারবো তো, আমাদের ভোটাধিকার থাকবে তো, এরকম একটা ভয় ভীতির বাতাবরণ এসে গেছে, যার ফলে একটা এইবারের নির্বাচনটা মানে একটু অন্যরকম। এবং মানে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, মানুষ কিন্তু এবার খুব অদ্ভুতভাবে খুব চুপচাপ। অন্যান্য সময়ে নির্বাচনের উৎসবে আমরা যে উৎসাহ দেখেছি, এবারে সব রাজনৈতিক দল থেকেই আমি বলছি, মানে আমি দেখছি সাধারণ মানুষের কিন্তু অতটা উৎসাহ নেই। প্রথমেই তারা কনসার্ন যে এসআইআরে যাদের নাম বাদ গেছে বা যাদের নাম এখনও ওঠেনি বা সাবজুডিস আছে অন ট্রাইব্যুনাল, যে তারা কি করবে, খুব আতঙ্কিত। এটা খুব বাস্তব কথা। এবং আতঙ্কিত কিনা জানি না, একটা শঙ্কার জায়গা তো অবশ্যই তৈরি হয়ে রয়েছে, এবং সেই বাতাবরণটা তৈরি হয়ে রয়েছে যাদের নাম এখনো পর্যন্ত ভোটার তালিকায় রয়েছে তারাও ভাবছেন যে ভোট দিতে পারবো তো, ভোটটা দিতে যেতে পারবো তো, সেখানে গিয়ে কি কি ডকুমেন্ট দেখাতে হবে, আবার যদি ফিরে আসতে হয়, এইরকম একটা সংশয় তাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছে। এবং সেই জায়গা থেকে আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব অবশ্যই, কিন্তু তার আগে আমি একটু শোনাতে চাইছি পশ্চিমবঙ্গের সিইও, মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি ঠিক কি বলেছেন এই ট্রাইব্যুনালে যাদের নাম উঠবে সেই বিষয়টাতে। অবশ্যই সুপ্রিম কোর্টের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা, এবং ভোটের দুদিন আগেও যদি নাম ওঠে তাহলে তারা ভোট দিতে পারবেন। কিন্তু সেই জায়গাতেও কীরকম যেন আমি একটু আগে বলছিলাম রঞ্জিত সেনগুপ্তর কথার সূত্র ধরে বেশ একটা ঘোলা, এখনো পর্যন্ত পরিষ্কার হচ্ছে না বিষয়টা। এই বক্তব্যটি শুনলেই বুঝতে পারবেন, শুনুন। যেমন ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন যাবে, ট্রাইব্যুনাল নিষ্পত্তি করবে, 90 নাম্বার অফ জাজেস আছে। যতটুকু আমি বুঝতে পারছি অর্ডার থেকে, কি যে ক্লিয়ার হবে ট্রাইব্যুনাল থেকে, যার যেটা ছিল রিজেক্ট হয়েছিল অ্যাডজুডিকেশনে, যে ট্রাইব্যুনাল থেকে অ্যাকসেপ্ট হবে, ওদের নাম আমাদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদের তো ফাইনাল যে লিস্ট আছে ওটা প্রথম পর্যায়ের জন্য 9 এপ্রিল ফাইনালাইজ হলো লিস্ট। এখন ওর পরে যখন ট্রিবিউনাল ফাংশনিং করলো 21 তারিখ পর্যন্ত যত ডিসপোজ হবে ওটা আমরা যোগ করে দেবো। আর যে ভোটার এখন ক্লিয়ারেন্স পাবে ট্রাইব্যুনাল থেকে, ওদের ভোটিং রাইট রিস্টোর হয়ে যাবে। এই পর্যন্ত কত কেস ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছে? আমার কাছে এক্স্যাক্ট ফিগার নেই, কিন্তু আমার ড্যাশবোর্ড তৈরি হয়নি। ড্যাশবোর্ড তৈরি করতে হয়ে যাবে, তখন আমি এটা আনসার দিতে পারবো। তার মানে এটা খুব পরিষ্কার যে এখনো পর্যন্ত পুরো ব্যাপারটা পরিষ্কার নয়, অর্থাৎ এখনো পর্যন্ত ড্যাশবোর্ড তৈরি হয়নি, এখনো পর্যন্ত তথ্য তাদের হাতে নেই। সিইও পরিষ্কার, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি নিজেই জানাচ্ছেন যে আমার কাছে এই মুহূর্তে পরিষ্কার করে তথ্য নেই। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনিই জানাচ্ছেন। সুতরাং বিষয়টা এখনো পর্যন্ত ডাইসি, বিষয়টা এখনো পর্যন্ত সন্দেহের অতীত হয়ে যায়নি যে এই সমস্ত মানুষগুলো, এই 27 লক্ষ মানুষ, তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ, কিছু হাজার মানুষও কি ভোট পারবেন, সেই প্রশ্নটা এই মুহূর্তে সবচাইতে বড় প্রশ্ন নয় কি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়? না, দেখুন, যা হচ্ছে এসআইআর এর ব্যাপারে এই মুহূর্তে কোর্টের নির্দেশে হয়েছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই 21 তারিখ এবং 27 তারিখে নাম যাদের ক্লিয়ার হবে ট্রাইব্যুনালে তাদের ভোট দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, এবং এটা তো বাস্তব। এখন কোর্ট এটাকে নির্ণয় করছে ভারতবর্ষের সংবিধানের কথা মাথায় রেখে। দ্বিতীয়ত, এই এসআইআর এর 27 লক্ষের মধ্যে বা 90,83,000-এর মধ্যে কারা ভোট দিতে পারবেন, মানে কিছু মানুষকে ভোট দিতেই হবে, এটা যখন আমরা বলছি তখন আমরা ধরে নিচ্ছি এরা হচ্ছে সবাই যোগ্য ভোটার, অযোগ্য ভোটার কেউ নেই এর মধ্যে, এটাই আমাদের ধরে নিতে হবে। কিন্তু সেটা বোধহয় ধরে নেওয়া ঠিক নয়। ট্রাইব্যুনাল বিচার করবে, যে বিচারে যদি তারা সত্যিই যোগ্য বলে প্রমাণিত হন
তাহলে তারা ভোট দেবেন, এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। এবং সেই প্রক্রিয়ায় আইন তো আইনের পথেই চলবে। রাজনৈতিক দলরা বিভিন্ন রকম মতামত রাখতেই পারে, আইন তো আইনের পথেই চলবে। কেউ যদি যোগ্য বলে বিবেচিত হন এই 21 তারিখের মধ্যে বা 27-এর মধ্যে, তারা এবার ভোট দিতে পারবেন, নাহলে পারবেন না। এবং এটা কিন্তু আদালত এটাকে নিয়ন্ত্রণ করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, আদালতের নির্দেশেই সমস্ত কিছু হচ্ছে। সুতরাং এটাকে প্রশ্ন করার অর্থ আদালতকে প্রশ্ন করা, সেটাও গণতন্ত্রে করা যেতে পারে। তবে মানুষ সেটাকে কিভাবে দেখবে আমি জানি না। কিন্তু শান্তম, একটা ছোট সার্ভে আপনাকে জানাই, বাংলায় একটি নিউজ চ্যানেল, নাম বলছি না, এই সার্ভেটা করেছে, যারা তৃণমূল পন্থী বলেই পরিচিত, মানে পারসেপশনটা হচ্ছে তৃণমূল পন্থী। তাদের সার্ভেতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের 66% মানুষ মনে করছে এসআইআর রুটিন এবং রিকোয়ার্ড। রুটিন এবং রিকোয়ার্ড, অর্থাৎ এটা রুটিন ও এক্সারসাইজ এবং প্রয়োজনীয়। তাদের সার্ভেতে বেরিয়েছে, ভোট ভাইব বলে সংস্থা সার্ভে করেছে, চ্যানেলের নাম বলছি না। সুতরাং এটা বোধ হয় যারা ভাবছেন এসআইআর এর ফলে ভোটটা শিফট করে যাবে, সার্ভে, এই সার্ভেটা অন্তত সে কথা বলছে না। কি হবে সে তো ভোটের দিনই আমরা বুঝতে পারবো, অবশ্যই 4 তারিখে বোঝা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে এসআইআর এর রাইট এসআইআর এর প্রয়োজনীয়তা, নীলাদ্রি একটুখানি মাঝখানে বলতে চাইবো, সেটা হচ্ছে এসআইআর এর প্রয়োজনীয়তা নেই সেটা আমরাও বলছি না, এসআইআর এর প্রয়োজনীয়তা তো অবশ্যই আছে। 2001-এ শেষবার হয়ে গিয়েছে, 2001-এ শেষবার হয়ে গিয়েছে। প্রসেসটা নিয়ে প্রশ্ন হচ্ছে, প্রক্রিয়াটা নিয়ে। এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন ছিল কিনা জানিয়ে, কিন্তু খেয়াল থাকতে পারে আপনার, জানিয়ে কিন্তু বিহারের যে এসআইআর হয়েছিল এবং সেক্ষেত্রে বেশ কিছু ভুল থেকে গিয়েছিল, শেষ পর্যন্ত সেই শীর্ষ আদালতে কিন্তু প্রশ্ন তুলেছিল যে এতটা তাড়াহুড়োর কি প্রয়োজন, এই প্রক্রিয়া কেন করা হলো, তাহলে স্টে অর্ডার দিল না কেন? তাহলে ভোটে তো স্টে অর্ডার দিয়ে দিত। মানে শীর্ষ আদালত যদি মনে করতো এই ভিত্তিটা ভুল, শীর্ষ আদালতে কেউ মানে করেননি হয়তো সেই বিষয়টাকে। না করেছেন, এসআইআর বন্ধ করার চেষ্টা করেছেন শীর্ষ আদালত, সে এসআইআর বন্ধ করেনি। শীর্ষ আদালত সমালোচনা করতেই পারে, এক্ষেত্রেও বন্ধ করেননি নীলাদ্রি, অবশ্যই এক্ষেত্রেও বন্ধ করেননি, কিন্তু প্রশ্ন তো উঠতেই পারে। একটু আগে আপনি বললেন গণতন্ত্রের প্রশ্ন উঠতেই পারে, এবং তার প্রভিশনও রাখা হয়েছে সংবিধানে, তাই না? আর উত্তর মানুষই দেবেন, 23 এবং 29-এ, মানে 23 এবং 29-এ উত্তর দেবেন, এবং সেই উত্তরটা আমরা জানতে পারবো একেবারে সেই 4 তারিখে গিয়ে। কিন্তু তারপর ঠিক কি প্রশ্নের সম্মুখীন হতে হবে সবাইকে সেটা আমরা জানি না, কারণ জনগণ যখন প্রশ্ন করে সেই প্রশ্নটাই তো সবচাইতে বড় কঠিন প্রশ্ন হয়ে যায় আর কি। কিন্তু আমি এই জায়গাটা থেকে একটুখানি আসতে চাইব রঞ্জিত বাবু, সেটা হচ্ছে যে এই যে এই এজেন্সিগুলো নিয়ে আমরা কথা বলছিলাম একটু আগে, এবারে এসআইআর নিয়ে কথা বলছি, অর্থাৎ এসআইআরেও সেই নির্বাচন কমিশন রয়েছে, বারংবার এই অভিযোগটা ওঠে। এবারের নির্বাচনের আগে এই অভিযোগটা সর্বাধিক সবচেয়ে বেশি করে উঠছে যে এজেন্সিগুলোকে ব্যবহার করা হচ্ছে। আমারই এক সহকর্মী সাংবাদিক, তিনি বলছিলেন এবারে কিন্তু এজেন্সিগুলোকে তেমনভাবে সক্রিয় হতে দেখা যাচ্ছে না। কোথায় সিবিআই, ইডি খুব কম আসছে, আয়কর দপ্তর আজকেই দেখতে পেলাম খুব কম দেখতে পাওয়া যাচ্ছে। অন্যান্যবার নির্বাচনের আগে যতটা সক্রিয় দেখা যায় তাদের, এবারে কি নির্বাচন কমিশনকে দিয়ে সব কাজ মিটে গেল? কোটানকোট তিনি বলছেন এই বিষয়টা। প্রথমত হচ্ছে যে সিবিআই, ইডি তো ঘুমিয়ে থাকে না অধিকাংশ ক্ষেত্রে, মানে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দেখবেন যে যখন মানে ওদের যখন প্রয়োজন হয় কেন্দ্রের শাসক দলের, তখন তারা বিরোধীদের ডিস্টার্ব করার চেষ্টা করে। কংগ্রেস বলুন, তখন সাধারণ মানুষ কি প্রশ্ন করবেন বনলতা সেনের ওই পাখির নিড়ের মতো চোখ তুলে এতদিন কোথায় ছিলেন? মানে আমি আবার বলছি, সময়টা একটা বড় ফ্যাক্টর, মানে সময়টাকে দেখতে হবে। তারা তদন্ত করতেই পারেন, আমার কোনো আপত্তি নেই, সে তদন্ত করবেন, তারা কোনো অভিযোগ পেলে তো তদন্ত করবেন। যে সময়টা যে কোন সময়ে তারা কি করছেন, তাদের পদক্ষেপটা কি, সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার দেখবেন, এবার নির্বাচন কমিশন গোড়া থেকেই এমনভাবে নেমেছেন, এবং এমন সব উনি প্রার্থী আরো ভালো বলতে পারবেন, এমন সব নির্দেশিকা জারি করছে যেগুলো হোয়াটসঅ্যাপে, মানে কোনো লিখিত নির্দেশ নেই। সরকারি নির্দেশ লিখিত থাকে না কেন আমি বুঝি না, হোয়াটসঅ্যাপে চট করে রিসেন্টলি রঞ্জিত মাঝখানে একটুখানি বলছি আপনার অনুমতি নিয়ে, সেটা হচ্ছে যে অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হাইকোর্ট রায় দিয়েছে। মানে প্রথমত নির্বাচন কমিশন এই ধরনের এমন কিছু কাজ করছে যেগুলো সম্পূর্ণভাবে মানে যে এই যে নির্বাচনী প্রথা, মানে সেইগুলোর বিরোধী, একদম পরিষ্কার একটা পার্টিজান ওয়েতে কাজ করছে। বোঝা যাচ্ছে যে দক্ষিণ কলকাতার যে ডিইও তিনি একটা টুইট বার্তা করেছিলেন, একদম
রাজনৈতিক টুইট বার্তা, বা ওখানে দিল্লি থেকে নির্বাচন কমিশন যে টুইটটা দিয়েছেন একদম কিসব মলম টলমের কথা হ্যাঁ, বলা এসব হচ্ছে। ব্যাপার দিল্লি থেকে। তারপর আজকে যে হাইকোর্ট যে রায়টা দিয়েছে যে অধ্যাপকদের নিয়োগ করা যাবে না, এই নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না, এটারও পরিষ্কার যে যারা নির্বাচন- ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়ে নিয়েছেন তারা করবেন, কিন্তু বাকিদের ওইভাবে এটা পরিষ্কার হচ্ছে যে নির্বাচন কমিশন শুধু পার্টিজান ওয়েতে কাজ করছে তা নয়, নির্বাচন কমিশন যারা পরিচালনা করছেন তারা সম্পূর্ণভাবে অকর্মণ্য এবং অপদার্থ। যেটা যে প্রশ্নটা হাইকোর্ট তুলেছে যে তুমি তো নির্বাচন করতে যাচ্ছ, তুমি তোমার ইনফ্রাস্ট্রাকচার আগে বুঝে নেবে না, মানে এত অকর্মণ্য এবং অপদার্থ, সেটাও কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। এই ধরুন এসআইআর নিয়ে প্রশ্ন উঠছে কেন, ভোটার তালিকা সংশোধনও, তাতে কারোর কোনো আপত্তি নেই। তুমি যে কাজটা 1.5 বছরে করার, এর আগে তো মানে এমন একটা ভাব জ্ঞানেশ কুমার করছেন যেন উনি প্রথম ভোটার তালিকা সংশোধন করেন, এর আগে সেশন করেছেন, কুরেশি করেছেন, আরো সমস্ত রকম সমস্ত নির্বাচন কমিশনাররা করেছেন। 1 বছর 1.5 বছর সময় নিয়ে তারা এই কাজটা করেছেন। 2001 ওর শুরু হঠাৎ হয়েছিল, 3 2002 মাসের তে শেষ মধ্যে হয়েছিল করতে হবে কেন? শেষবার। একটা বিশাল প্রক্রিয়া, এটা বিরাট প্রক্রিয়া এটা, একদম। এটা 3 মাসে করার ব্যাপার নয়। রাইট, আমি নির্দেশ তাতে বেশ খানিকটা অনিয়ন্ত্রিত বিষয়, আমি নীলাদ্রির কাছে আসবো, কিন্তু তার আগে একটু প্রার্থীর মুখ থেকে একটুখানি জেনে নিতে চাইছি। সেটা হচ্ছে নির্বাচন কমিশনের যে এই মুহূর্তে তারা যে নির্বাচনটাকে পরিচালনা করছেন সেটা কি সুষ্ঠুভাবে হচ্ছে? দেখুন, আমি যেটা মানে আমি তো একটা অ্যাসেম্বলির প্রার্থী, সেই হিসাবে এই নির্বাচনে আমার একটা অদ্ভুত জিনিস মানে আমি দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। আগেও আমি অন্য প্রার্থীদের হয়েও নিজে নির্বাচনে অংশগ্রহণ করেছি বা অনেক অফিসিয়াল কাজ করেছি, তাতে হার্ড কপি অফিস থেকে আমরা পেয়েছিলাম। এবারে উনি বললেন যে আমাদের সব কিছুই হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে, তো হোয়াটসঅ্যাপে সফট কপি এটা এখনই দিয়ে এখনই ওটা ই করে দেওয়া যায়। তা কাজেই একটা মানে প্রক্রিয়াটা আমার ঠিক সঠিকভাবে মনে হচ্ছে না। এবার আমি বলতে চাই যে নির্বাচন দপ্তর নিরপেক্ষতা বজায় রাখুক। নির্বাচন দপ্তর স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের নয়, তার একটা স্বয়ং শাসিত একটা সংস্থা, তারা নিজেদের কাজটা সঠিকভাবে করুক, তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হতে পারে। মানুষ তাহলে আর ভয়ের কোনো প্রশ্ন থাকবে না। আরেকটা জিনিস অবাক লাগে, এই বনজ আগরওয়ালকে আপনি যাই প্রশ্ন করবেন উনি বলবেন আমার কাছে কোনো তথ্য নেই। না, সিইও একটা মানে রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার, তার কাছে তথ্য থাকবে না তো কার কাছে থাকবে? আমার কাছে থাকবে না, আপনার কাছে থাকবে। সেটাই তো প্রশ্ন, মানে আমি তাহলে সেটাই উনি শোনালাম। তাহলে উনি হচ্ছে একটা আছেন কেন? উনি কোন সব প্রশ্ন উত্তর বলেন আমার কাছে কোনো তথ্য নেই। আমি সেই কারণে সাধারণ মানুষের কাছে ঠিক কি বার্তা পৌঁছচ্ছে, সাধারণ মানুষ তো জানতে চাইছে, তারা তো জানবেই এই মুহূর্তে, কারণ তথ্যের বিস্ফোরণ ঘটে গেছে নীলাদ্রি, আর সেই জায়গাতে তথ্য মানুষের হাতের মুঠোয় চলে আসছে। আপনাকে আমি মুঠোফোনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমি স্টুডিওতে বসে আছি, আপনি রয়েছেন কোনো একটি জায়গায়, এবং সেখান থেকে গোটা বাংলার মানুষ জানতে পারছে। সেইখান থেকে একজন মুখ্য নির্বাচনী আধিকারিক জানাচ্ছেন যে তার কাছে তথ্য নেই, ড্যাশবোর্ড এখনো তৈরি হয়নি। তাহলে যে মানুষগুলো, এই 27 লক্ষ মানুষ, তাদের মধ্যে বৈধ ভোটার যে রয়েছেন সেটা তো শুনতেই পাওয়া গিয়েছে। কিছুদিন আগে শ্রমিক ভট্টাচার্য বললেন যারা বৈধ ভোটার বাদ পড়েছেন তাদের জন্য আমরা ফিল করছি, আমরা দুঃখিত তাদের জন্য। তো সেই জায়গা থেকে তারা কি করবেন? তারা তো একটা আশঙ্কার দোলাচলে ভুগছেন, তাই নয় কি? কি মনে হয়? না, প্রথম কথা, বৈধ ভোটার বাদ পড়েছেন এই কথাটা নিশ্চয়ই কোনো রাজনৈতিক নেতা ঠিক করে দেবেন না। সংবিধানের 324 ধারায় নির্বাচন কমিশনই এটা ঠিক করতে পারে, আদালতে চ্যালেঞ্জ করা হতে পারে। অবশ্যই এবার ট্রাইব্যুনালে পাশ করে তাকে আসতে হবে আর কি, যদি বৈধ হয়। ওর সাংবাদিকরা নিশ্চয়ই তথ্য জানতে চাইবে। হ্যাঁ, তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নীলাদ্রি, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একটু, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা অবশ্যই যোগাযোগ করবার চেষ্টা করব নীলাদ্রির সঙ্গে। নীলাদ্রির শুনতে পাচ্ছেন কি নীলাদ্রি? না, নেটওয়ার্কের সমস্যা। যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই বারের যে ভোট, হয়তো এটা একদম প্রথমেই বলা দরকার ছিল যে এবারের ভোট একটু স্পেশাল, কারণ এবারের ভোটে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেমন হয়েছে, সেই সঙ্গে সঙ্গে এবারের ভোটে বেশ কিছু বিষয় উঠে এসছে, যে বিষয়গুলো এই এসআইআর এর সূত্র ধরেই উঠে এসেছে, এবং রাজনৈতিক যে লড়াই, সেই রাজনৈতিক লড়াইটার মধ্যেও কোথাও কোথাও বিভিন্ন রকম ছবি আমরা দেখতে পাচ্ছি। আবার সেই 2014-তে যেরকম একটা প্রবল নরেন্দ্র মোদীর হাওয়া এসেছিল, তারপরেই 2016-তে বলা হচ্ছিল যে এবারে বোধহয় বদলে যাবে রাজ্যের সরকার। 2021-এও সেরকমটা শুনতে পাওয়া গিয়েছিল, আব কি বার 200 পার,
সেই স্লোগান শুনতে পাওয়া গিয়েছিল। কিন্তু এবারে 2026, এবারেও কিন্তু সেই রকম একটা পরিবর্তন চাই স্লোগান শুনতে পাওয়া যাচ্ছে ভারতীয় জনতা পার্টির মুখে। আমি একটু আসবো অভিজিৎ বাবুর কাছে, কারণ তারা এবার একলা লড়াই করছেন, অনেকদিন বাদে একলা লড়াই করছে কংগ্রেস, কোনো জোটে নয়, এবং দীর্ঘ 20 বছর পরে। হ্যাঁ, এবং 294টা কেন্দ্রেই আপনারা প্রার্থী দিয়েছেন। সেই জায়গা থেকে আপনারা কতটা আশাবাদী, আমি একদম শেষ 1 মিনিট আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, এবারের নির্বাচনটা জাতীয় কংগ্রেস তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতির শ্রী শুভঙ্কর সরকারের উদ্যোগে বাংলায় 294টা সিটে জাতীয় কংগ্রেস লড়াই করছে। এটা আমাদের জাতীয় কংগ্রেসের কর্মীদের চাহিদা ছিল, কারণ জোট করতে 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 ধরুন কখনো আমরা দেখেছি 2011-তে তৃণমূলের সাথেও জোট হয়েছে, 2016-তে বামফ্রন্টের সাথে জোট হয়েছিল, কিন্তু এতে আমাদের লাভ কিছু হয়নি। কারণ আমাদের এটা বলা যায় আমাদের যে রাজনৈতিক শক্তি আমরা হয়তো অ্যাসেস করতে পারছিলাম না, এবং এটাও বলা ভালো যে আমাদের ভিজিবিলিটি কমেছিল। এবং এই যে আজকে 294টা সিটে আজকে জাতীয় কংগ্রেস প্রার্থী যেভাবেই আমরা লড়াই করি না কেন, কিন্তু এর মধ্যে মানে সাধারণ মানুষের কাছে আমি যেটা গিয়ে দেখেছি অনেক উৎসাহ আছে যে হ্যাঁ, হ্যান্ড সিম্বলকে আমরা আবার দেখতে পাবো। আমি নিজে যখন ডোর টু ডোর ক্যাম্পেইন করছি, ও আচ্ছা আপনি জাতীয় কংগ্রেস, বাবা অনেক দিন পরে পেলাম, এইটা আমি কিন্তু পাচ্ছি। মানে এবার জাতীয় কংগ্রেস বলা হচ্ছে, বাম কংগ্রেস বলা হচ্ছে না, না, জাতীয় কংগ্রেস, একদমই জাতীয় কংগ্রেস, যেটা সিম্বলটা হ্যান্ড, একদম। তা কাজেই এইটা কিন্তু এবারে অনেকটা এই নির্বাচনে এটার অনেকটা গুরুত্বপূর্ণ এবং হ্যাঁ এবং তাৎপর্যপূর্ণ জাতীয় কংগ্রেস। আমি একটু নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছেও যাবো, সেটা হচ্ছে একেবারে শেষ সময় চলে এসেছে আমাদের আজকের অনুষ্ঠানের। সেই জায়গা থেকে আমি একটু জানতে চাইছি যে কি হতে পারে, আমি খুব একটা সামান্য একটু 30 সেকেন্ডের মধ্যে জানতে চাইবো যে এবার কি হতে পারে, মোটামুটি কি মনে হচ্ছে, আভাস কিংবা ইঙ্গিত? নীলাদ্রি, কথা শোনা যাচ্ছে শান্ত? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি হতে পারে 2026-এর নির্বাচনে? দেখুন, 3টে ফ্যাক্টর এখানে খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর, এবার এসআইআর এর ফলে, সেটা ঠিক হোক ভুল হোক, 90,83,000 মানুষের নাম কাটা গেছে, 27 লক্ষ নয় কিন্তু এখন অব্দি। তো এর ফলে তৃণমূল কংগ্রেসের ভোট কতটা কমে, এটা একটা বড় ফ্যাক্টর হবে। তৃণমূল কংগ্রেস 2,77,00,000 ভোট পেয়েছিল 2024-এ। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন, কেউ যদি আপনার থেকে 20 টাকা কেড়ে নেয় তাহলে আপনি টিউশন করে সেই টাকাটা রোজগার করবেন। তারপর তিনি বলেছেন এবার বিজেপির অনেকটা ভোট তৃণমূলের দিকে আসবে এই এসআইআর এর ফলে। রন্তিদাও যে কথাটা বলছিলেন, বিজেপির ভোট আদৌ শিফট করে কিনা ট্র্যাডিশনাল ভোটটা তৃণমূলের দিকে, নাকি সেটারও কনসলিডেট হয়, বিজেপির একটা ক্ষমতায় আসার সম্ভাবনা আজ করে, এটা একটা ফ্যাক্টর। তৃতীয়ত, যে স্টেটে এসআইআর হচ্ছে, সেটা বিহার হোক কি কেরালা হোক, আপনি দেখবেন ভোটের হারটা বেড়ে যাচ্ছে। এবার গতবার ভোট পড়েছিল 82%, 24-এ সেটা 80% হয়েছে। এটা বেড়ে যদি 85 থেকে 87% হয়ে যায়, তাহলে কিন্তু আমি বলবো অ্যাডভান্টেজ বিজেপি, কারণ হিন্দু মধ্যবিত্ত বাঙালি ভোটার অনেকেই ভোট দেন না। এটা হচ্ছে ট্র্যাডিশনাল বিজেপির সাপোর্ট বেস। বেশ, আমি রন্তিদের কাছে যাবো, একদম খুব সংক্ষেপে কি হতে পারে। আমি যতটুকু যা বুঝেছি বিভিন্ন জায়গায় ঘুরে, আমি কলকাতায় বসে সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করিনি, কিছু জেলায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, তাতে বুঝেছি এবারও কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে। উনি যেটা বললেন, কংগ্রেস একলা লড়াই করার ডিসিশনটা খুব ভালো। এই ডিসিশনটায় কংগ্রেসের কিন্তু অন্তত 2-3টি জেলায় সম্ভাবনা ভালো, মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরে সম্ভাবনা ভালো, এবং কংগ্রেস সেখানে কিছু আসনও পেয়ে যাবে। তার চেয়ে বড় কথা, কংগ্রেস নিজের সংগঠনটাকে বুঝে নিতে পারবে। তৃতীয়ত, ওরা যেটা বলছেন যে বিজেপি যেটা বেশি আশা করছে যে মানে এই যে ভোটটা বাদ গেল এতে আমাদের সুবিধা হবে না। কিন্তু ওরা যদি একটু গ্রাউন্ড রিয়ালিটিটা দেখতেন না, মানে এই সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা না করে যে গ্রাউন্ড রিয়ালিটিটা দেখতেন, যে মানুষগুলো বাদ গেল তার ভেতরে একটা বড় অংশ হিন্দু ভোটার, তারা কিন্তু ক্ষুব্ধ হচ্ছে। আমি যে সার্ভেটার কথা আপনাকে বলছিলাম, সেখানে আমরা বেশি গুরুত্ব দিয়েছিলাম যে এই হিন্দু ভোটারদের মনোভাব, এই হিন্দু ভোটারদের একটা বড় অংশ কিন্তু বিজেপির ওপর ক্ষুব্ধ হয়েছে এবার এসআইআর নিয়ে। সেই ভোটটা বিজেপি পাওয়ার আশা করবে না। ফোর্থ আরেকটা জিনিস আমার মনে হচ্ছে, এবার সিপিএমের একটা বড় ভোট ট্রান্সফার হয়েছিল বিজেপিতে, যেটা বিজেপি নেতাদের মাথায় নেই। এক্স্যাক্টলি সেই ভোটটার একটা পার্সেন্টেজ কিন্তু এবার সিপিএমে ফেরত আসবে। একদম, আসলে অনেকগুলো সম্ভাবনা, অনেকগুলো অঙ্ক রয়েছে। অনেক ধন্যবাদ আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রন্তিদেব সেনগুপ্ত এবং অভিজিৎ রাহাকে। সুকুমার রায়ের একটা কথা বলে শেষ করি। সুকুমার রায়ের কবিতা, তাকে একটুখানি অদল বদল করতে হয়েছে।
ভোট কে বলে তোমার আমার, ভোট কি কারো কেনা? ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়ে যায় চেনা, আর সেই চেনাটাই যাবে আগামী 4 মে। তার জন্য অপেক্ষা। বঙ্গযুদ্ধ 2026 এই পর্যন্ত। নমস্কার।